সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেমিনারে প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। আটকের পর বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রিত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের চাপ কমাতে কাজ করছে সরকার, বললেন সালেউদ্দিন। উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেলে রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুনির রিপোর্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা 54 বছরে অসম্পূর্ণ সংস্কার সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। বলেন, এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। We want to redress the past anarchies, maladministration, despotism and authoritarianism, and to set the country on a path of good governance and rule of law. Such movements are not engineered. They are the product of organic, popular urge. মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। It is a promising development that the Commission's findings and Chief Justice's proposals converge on many key points, reflecting a shared commitment to their common objectives. The proposed reform cover a broad spectrum. Some focus on infrastructural upgradation and digital empowerment of courts and their staff. Others aim at enhanced judicial efficiency more generally. অতীতের সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগও করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার দেশের বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। Necessitating reforms so that the judiciary can reclaim its independence. সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার কে এম নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামিদের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার দায়িত্বকালে 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সে নির্বাচনের নাম হয় নিশিরাতের ভোট। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে একমত হয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক নেতারা এই কথা জানান। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দিতে হবে। রেজা খানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 5ম দিনের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম দফার আলোচনায় অমীমাংসিত বিষয়গুলো বিশেষ করে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এধাপে আলোচনা হয়। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত দেখছি। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে। এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায়
আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সময়কাল নিয়ে বেশিরভাগ দলই ঐক্যমত্যে পৌঁছেছে। হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। সীমানা নির্ধারণ সহ কমিশন সভায় আলোচিত অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। দেশের 54 বছরের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনতে এ ধরনের আলোচনা এটিই প্রথম। এ নিয়ে সন্তুষ্টি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এটা একটা বিষয়, এই রিলেটেড বিষয়গুলোকে প্যাকেজের আওতায় এনে একসঙ্গে সমাধানের পর্যায়ে আসা যায় কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত না করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ, শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। সংলাপে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিভার কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলি সক্রিয় হয়েছে, তাদের মধ্যে থেকে এক ধরনের প্রতিক্রিয়া সামনে আসবে। সেজন্য আপনি গোয়েন্দা সংস্থাগুলি সবসময় নজরদারিতে ছাত্রদলকে, ছাত্র শিবিরের মতো সংগঠনগুলিকে চরম নিপীড়নের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়েছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, 3টা স্তরে যেভাবে পরিবেশন পেয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। সংস্কার ও জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, অবৈধভাবে করা বিগত 3টি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয়, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিবন্ধনের জন্য শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবেদন জমা দিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নিবন্ধন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3/4 আসনে এনসিপি বিজয়ী হবে বলে আশা জানান তিনি। ইমার আসাদের রিপোর্ট। পিকআপ ভর্তি কর্মী সমর্থক নিয়ে নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ জমা দিতে নির্বাচন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে নিবন্ধনের আবেদন জমা দিতে আসেন দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন শীর্ষ নেতা। শেষ দিনে আবেদনপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করেন তারা। অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার পদত্যাগ করিয়েছে। এই হলো
বাংলাদেশের রাজনৈতিক কালচার, আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 3/4 ভোট পাবে বলে আশা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। এর আগে রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাকিব হুদা আউয়াল কমিশনের বিচার চেয়ে অভিযোগপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। এতে বলা হয়, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3টি কমিশন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস ও সংবিধান লঙ্ঘন করেছেন। তৎকালীন সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই পরিকল্পনাটা করা হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অর্থ দিয়ে বাংলাদেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাপান। সকালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিন ইচি। এ সময় বিগত ফ্যাসিস্ট শাসনামলে জামায়াত নেতাকর্মীদের উপর চালানো জুলুম, নির্যাতন, শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ও আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বৈঠকে আমদানি রপ্তানি বাড়ানো সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঋণের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট এবারের বাজেট বাস্তবায়নে বড় বাধা। এ বাজেটের পরিচালন ব্যয় 50,60,000 কোটি টাকা ধরা পড়ছে, আর ঘাটতি 3.62%। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকার 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই প্রস্তাবিত বাজেট পাশ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর এডিপি 2,30,000 কোটি টাকা এবং সহায়তা মিলবে $2.3 বিলিয়ন, আর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%। বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় 7,90,000 কোটি টাকা, তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। অর্থ উপদেষ্টা জানান, দেশে বিদেশি সহায়তা আসছে, যা আগামীতেও আরো বাড়বে। সব মিলিয়ে বাজেট বাস্তবায়ন সহজ হবে। আমাদের যেটা করছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। এখন নাই মিডিল, এখনো তো 9-এর মধ্যে আছে। তবে বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15%, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। ঘোষিত 30%-এর সঙ্গে অতিরিক্ত 10% আয়কর দিলে সে আয়ের বৈধতা মিলবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিং এ। আমরা বলছি 10% হলো 24। হার্টের রিং পরানো ও চোখের লেন্সে ধার্য করা 5% ভ্যাট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। তার আগে হাবিব সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানী চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় গ্রেপ্তার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময় দিতে হবে। এই আইনের ব্যত্যয় হবে না।
সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে একথা বলেন তিনি। এ সময় দেশের সমুদ্র সীমা সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিতে নৌবাহিনী ভূমিকার প্রশংসাও করেন তিনি। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। নূতন নূতন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 5 জন ও নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার 5.80%। করোনায় চলতি বছরে 16 জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে 433 জন। এর আগে শনিবার 4 জনের দেহে করোনা শনাক্ত হয় ও মারা যায় 2 জন। আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষা নির্বাচন, আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা মোছার নির্বাচন। আন্তর্জাতিক সংবাদ, ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে মার্কিন হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। অন্যদিকে 3টি পরমাণু স্থাপনায় হামলার পর ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন শান্তি অথবা করুণ পথ খোলা রয়েছে। শিগগিরই শান্তি না এলে আরও নৈপুণ্যের সঙ্গে হামলা চালানো হবে। এদিকে ইরানে হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি মাত্র 2 দিন আগের কথা। 48 ঘন্টা না পেরোতেই ইরানে হামলা করে বসেন তিনি। শনিবার দেশটির 3টি পারমাণবিক স্থাপনা নাতানস, ইসফাহান এবং ফোর্দোতে হামলা করে মার্কিন B-2 বোমারু বিমান। এর মধ্যে ইরানের অতি সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়। এনি ওভাল অফিস থেকে 3 মিনিটের এক ভাষণে ট্রাম্প বলেন, মাটির 262 ফুট গভীরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর হামলাটি ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। ইরানের সামনে এখন 2টো পথ খোলা রয়েছে, তা হলো শান্তি অথবা ট্র্যাজেডি। এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, হামলা করার জন্য আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আরও ক্ষিপ্রতা ও নৈপুণ্যের সঙ্গে সেসব স্থানে হামলা চালানো হবে। এদিকে ইরানে হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিচুয়েশন রুমের এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে আজীবন পস্তাতে হবে। আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও জানান তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে এক কর্মকর্তা জানান, মার্কিন হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতির ব্যাপ্তি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। অবশ্য মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের 3টি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। 30 মিনিটের ব্যবধানে ছোড়া 27টি মিসাইল হাইফা ও রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর পরের ধাপে চালানো হয় আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা।
ইরানে হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একে সাহসী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইরানে মার্কিন হামলার পর গোটা দেশে উচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। সব স্কুল বন্ধ সহ গণজামায়াত নিষিদ্ধ করেছে প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনাও দিয়েছে তারা। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর থেকেই সংঘাতের সূচনা। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। জুলাই গণহত্যার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেমিনারে প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। আটকের পর বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রীত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের চাপ কমাতে কাজ করছে সরকার, বললেন সালেউদ্দিন। উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।